আমার কষ্টটা আমার নিজের মানুষ ছাড়া অন্যরা কেউ বুঝতো না। 3টা বাচ্চা নিয়ে তো আমি বাসায় চলে আসলাম। মাইবিনের বাবাকে তো আর দিনের বেলা পাওয়া যায় না। পরিস্থিতি যেমনই হোক, দিনের পুরোটা সময় তো আমার 3টা বাচ্চাকে একাই সামলাতে হবে। আমুর বাসা থেকে তো ঠিকই চলে আসলাম। আসলে এতদিন তো আমার বাসায় থাকাটাও সম্ভব না। সত্যি এমন সময় আমি আমার ফুপিকে পাশে পেয়েছি। আমার সিজারের সময় ফুপিকে নিয়ে এসেছি, আর যেতে দিইনি। আমুর বাসা থেকে ঘুরে আসলাম, তারপরে আবার সাথে করে নিয়ে এসেছি ফুপিকে। এই মুহূর্তে আসলে একজন লোক ছাড়া আমার চলাটা একবারেই অসম্ভব। ফুপিরও তো সংসার আছে, সে তো এতদিন থাকতে পারে না। তারপরও আমার মুখের দিকে তাকিয়ে কষ্ট করে থেকে যাচ্ছে। সে যেভাবে আমার ছেলে মেয়েদের যত্ন নিচ্ছে, সেভাবে কি আর অন্য কেউ যত্ন নিত? আমি যদি বাইরে থেকে একজন লোক এনেও রাখতাম, যে লোকেরা যেভাবে যত্ন নেয়, ওই যত্নটা আর বাইরের লোকদের দিয়ে হয় না। সত্যি আমার বিপদের দিনে আমার ফুপি আমাকে অনেক সাপোর্ট করলো। দুপুরে রান্নাটা কিন্তু সেরে নিয়েছি, মাছ ভুনা করেছি আর খাসির কলিজা রান্না করেছি। ঢাকায় বসেও কিন্তু আমি আমার গ্রামে ছানাপোনাদের ঠিক খোঁজ খবর নেই, প্রত্যেক দিনই খোঁজ খবর নেই কাদের কি অবস্থা। আমাদের এই সুন্দরী ম্যাডামকে কিন্তু 15টা ডিম দিয়ে বসিয়েছিলাম। আমরা যখন বাড়িতে ছিলাম তখন 3টা মুরগি রানিং ডিম দিচ্ছিল, তো তখন আর কোনো ডিম আমরা তা দিতে বসাইনি। তখন আমরা খেয়েছি, যে ডিম পেরেছে প্রত্যেকদিন এটা তুলে খেয়ে ফেলেছি। তারপর আমরা যখন ঢাকায় চলে এসেছি তখন ডিমগুলো আর কিভাবে খাবো, এই কারণে বলেছিলাম ডিমগুলো বসিয়ে দিতে। তো আমরা ঢাকায় চলে আসার পরে 3টা মুরগির একটা মুরগিকে বাড়িতে বড় বন বিড়াল আছে, সেগুলো নিয়ে গিয়েছে। অনেক কষ্ট লেগেছিল যে ডিম দেওয়া মুরগিটাকে নিয়ে গেল। তো বাকি যে 2টা মুরগি ছিল, একটাকে 15টা ডিম আর একটাকে 8টা ডিম দিয়ে বসিয়ে দিয়েছি। তো যেটাকে 15টা ডিম দিয়ে বসিয়েছিলাম সেটা আবার 9টা বাচ্চা দিয়েছে। আরো 2টা বাচ্চা ফুটবে, আর বাকি 4টা ডিম নষ্ট হয়ে গেছে। আর যেটাকে 8টা ডিম দিয়ে বসিয়েছি সেটার এখনো বাচ্চা ফুটেনি, দেখা যাক কয়টা বাচ্চা ফোটে আর কি। আর এগুলোকে সামনাসামনি দেখার খুব আফসোস হয় আমার, এই কারণে প্রতিদিনই ভিডিও করে করে আমাকে পাঠায়। তো এর জন্য আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারলাম। আর আমি শীঘ্রই আবার বাড়িতে যাব, তখন আবার সবকিছু দেখাশোনা আমি নিজেই করতে পারবো ইনশাল্লাহ। আজকে খাওয়া দাওয়া করে বিকালের দিকে একটু বাইরে বের হয়েছিলাম, কিছু কেনাকাটা করার ছিল। তো তার আগে মাইবিনের বাবা বলছিল যে চলো তোমাদের একটু সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। কয়েক মাস তো বাড়িতে গিয়ে থাকলাম, তখন তো আর কোথাও ঘুরতে টুরতে যাওয়া হয়নি। তাছাড়া ঢাকায় আসার পরই আমার সিজার হয়। তারপর থেকে বাবুর বয়স আজকে 1 মাস হয়ে গেছে, তো 1 মাসের ভেতরেও কোথাও যাওয়া হয়নি আমার। তখন ভাবলাম যেহেতু দরকারি জিনিস লাগবে, বের হতেই হবে। তো যখন বলছে একটু সামনে থেকে ঘুরেই আসি, তবে বেশি সময়ের জন্য না, আমরা ঘন্টাখানিক সময়ের জন্য এসেছি। কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, কারণ ফুপির কাছে মানহাজকে রেখে এসেছি। তো যেতে যেতে আমি মজা করে বলছিলাম যে থাক, কোথাও যাব না, বাসায় ফিরে যাই। তখন আমার মাইবিন বলছিল যে এখনই চলে যাব, কিছু তো খেলামই না। ওনাকে কিছু খেয়ে তারপরে যাবে, কি খাওয়া যে ও খাবে, শুধু বলবে যে এটা খাবো ওটা খাবো। আসলে খাওয়ার বেলায় কিছুই না, কিছুই সে খেতে পারে না। আমাদের বাসা থেকে একটু সামনে বটতলা বলে একটা জায়গা আছে, তো ঘুরতে আসা বলতে আমাদের ওখানে আর কি যাওয়া হয়। ওখানে কয়েকটা ফুচকার স্টল আছে, আসলে আর কি ফুচকা টুচকা খাওয়া যায় এই আর কি। তো একটা হালিম অর্ডার করেছিল, ঝালমুড়ি একটা অর্ডার করেছিল, আর 2 প্লেট ফুচকা। আমি আর আমার ফুফাতো বোন ফুচকা নিয়েছি, আর মাহিরা নিয়েছে ঝালমুড়ি। যদিও ঝাল ছিল, ও 2-1বারের বেশি আর খেতে পারিনি। মাইবিনের বাবা হালিম নিয়েছে, তারটা একদমই লস প্রজেক্ট ছিল, কারণ হালিমটা একদমই ভালো ছিল না, পোড়া পোড়া গন্ধ লাগছিল। আমার সব খাবারের ভিতরে হালিমটা খুবই অপছন্দের একটা খাবার, কেন জানি না, আমি হালিম খেলে হজম করতে পারি না, আমার বমি হবেই। তো তারপরেও মাইবিনের বাবা রিকোয়েস্টে 1 চামচ নিয়েছিলাম, খেয়ে দেখলাম খুবই বাজে। সেদিক দিয়ে আবার আমাদের ফুচকাটাই বেশি ভালো ছিল, মানে হালিম ঝালমুড়ির তুলনায় আমাদের ফুচকাটাই বেশি মজা ছিল। খেতে খেতে সন্ধ্যা হয়ে যায়, তারপরে কিছু কেনাকাটা ছিল, করে তাড়াতাড়ি বাসায় চলে যাই। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।